আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদ এখন স্টুডিও থেকে আপনাদের শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। আর পুরো সংবাদ জুড়েই আপনাদের সঙ্গে থাকবো আমি সাইদুর রহমান। আশা করছি আপনারাও আমাদের সঙ্গে থাকবেন। এখন সবার আগে শুনুন যথারীতি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। ৭১ ইস্যু সমাধান হয়েছে বলে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর দাবি। পাকিস্তানের নিজস্ব বক্তব্য বললেন পররাষ্ট্র উপদেষ্টা। ইসিতে সীমানা নিয়ে শুনানিতে বিএনপির দুপক্ষে হট্টগোল। রুমিন ফারহানা ও এনসিপির এক নেতা লাঞ্ছিত হওয়ার অভিযোগ। নারী আসন নিয়ে সংগঠনগুলো হঠাৎ সরব হওয়া দুঃখজনক বলে কমিশনের সমালোচনা। জুলাই সনদ চূড়ান্তে চলতি সপ্তাহে তৃতীয় দফা বৈঠক। ডাকসুতে স্বাধীনতা বিরোধীদের অংশগ্রহণের সুযোগ দিয়ে প্রশাসন পক্ষপাতিত্ব করেছে বলে ছাত্রদলের মন্তব্য। প্যানেল প্রতিনিধিদের জনসংযোগ। এবং সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে খাগড়াছড়িতে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ। পরিবেশ সুরক্ষায় নতুন প্রজন্মের সম্পৃক্ততায় গুরুত্ব আরোপ। প্রিয় দর্শক, এছাড়াও নিটোল টাটা বিশেষ সংবাদে যা থাকছে। ঢাকায় তরুণ উদ্যোক্তা ও পেশাজীবীদের অংশগ্রহণে দ্য ওয়ে সেমিনারের খবর। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল। ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, চলুন যাওয়া যাক পুরো খবরে। আর এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে কোনো অমীমাংসিত ইস্যু নেই বলে দাবি করেছেন পাকিস্তানের সফররত উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার। গণহত্যা সহ ৭১ ইস্যু পাকিস্তানের দুই প্রেসিডেন্ট জুলফিকার আলী ভুট্টো ও পারভেজ মোশাররফ সফরেই সমাধান হয়েছে বলে দাবি তার। এই বক্তব্য পাকিস্তানের নিজস্ব উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, ৭১ ইস্যুর সমাধান হয়নি, তবে পারস্পরিক স্বার্থ, সম্মান, মর্যাদা অক্ষুণ্ণ রেখে বিষয়গুলো সমাধানে একমত হয়েছে দুই দেশ। প্রিয় দর্শক, পান্থ রহমান জানাচ্ছেন বিস্তারিত। সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের দ্বিতীয় দিনটি শুরু হয় বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিনের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে প্রাতরাশ বৈঠকের মধ্য দিয়ে, যেখানে স্থবির হয়ে থাকা দুই দেশের বাণিজ্য সম্প্রসারণ ছিল মূল আলোচ্য। We are in the process of finalizing the airline and the terms and all processes to be completed as soon as possible. পরে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে একান্ত আলোচনা শেষে শুরু পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ের আনুষ্ঠানিক বৈঠক। বাণিজ্য সম্প্রসারণ, সাপটার অধীনে বাণিজ্য সুবিধা, ভিসা সহজীকরণ, দুদেশের মধ্যে সরাসরি ফ্লাইট পরিচালনা, ওষুধ রপ্তানি, জ্বালানি সহায়তা নিয়ে আলোচনা হলেও মূলত ছিল সম্পর্ক স্বাভাবিক করার বার্তা। দ্বিপাক্ষিক বৈঠক শেষে মধ্যাহ্নভোজে যাওয়ার পথে সাংবাদিকদের তাৎক্ষণিক প্রশ্নের উত্তর দেন সফররত মন্ত্রী। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে অমীমাংসিত বিষয়ে ১৯৭৪ সালে প্রথম এবং পরে জেনারেল পারভেজ মোশাররফের সফরে সমাধান হয়েছে। তিনি খুব খোলামেলা এবং আন্তরিকতার সঙ্গে গোটা পাকিস্তানের তরফে বাংলাদেশের জনগণের জন্য ইস্যুটির সমাধান করেছিলেন, অর্থাৎ ইস্যুটি দুবার সমাধান হয়েছে। আমার মনে হয় নিজেদের মধ্যে কোনো সমস্যার একবার সমাধান হয়ে যাওয়া মানে হৃদয় পরিষ্কার হয়ে যাওয়া। আমি মনে করি এখন একসাথে কাজ করতে হবে, এগিয়ে যেতে হবে, কারণ সামনে আমাদের উজ্জ্বল ভবিষ্যৎ। যদিও ৭১-এ গণহত্যা করায় ক্ষমা চাওয়া, পাওনা অর্থ ফেরত দেয়া আর আটকে পড়া পাকিস্তানিদের ফিরিয়ে নেয়ার মতো অমীমাংসিত ইস্যুতে পাকিস্তানের মন্ত্রীর সঙ্গে একমত নন পররাষ্ট্র উপদেষ্টা। ৭১-এর ইস্যুটি ৭৪ সালে একবার সলভ হয়েছে এবং আর্লি 2000 একবার সলভ হয়েছে। বাংলাদেশ কি যেটা একমত? আমি অবশ্যই একমত না। একমত হলে তো সমস্যাটা সমাধান হয়ে যেত তাইলে তাদের মতো করে, তাই না? আমি তো বললাম আপনাকে যে আমরা আমাদের অবস্থানটা বলেছি, ওনারা ওনাদের অবস্থানটা বলে। টাকা পয়সার যে ব্যাপার সেটা সমাধান হোক। আমরা চাই যে এই যে এখানে গণহত্যা হয়েছে সেটার ব্যাপারে তারা দুঃখ প্রকাশ করুক, মাফ চাক,
এবং আমরা চাই যে আটকে পড়া মানুষগুলি আছে তাদেরকে তারা ফেরত নেয়। কিন্তু পাকিস্তানের সাথে সম্পর্ক গত সরকারের আমলে ইচ্ছাকৃতভাবে কিন্তু এটাকে পিছিয়ে রাখা হয়েছে। আমি আপনাদেরকে আগেও বলেছি, এখন আবার বলছি, আমরা একটি স্বাভাবিক সম্পর্ক চাই পাকিস্তানের সাথে, যেমন আমরা অন্যান্য বন্ধু দেশের সাথে চাই, ঠিক সেরকমই, এর চেয়ে বেশি কিছু না। বৈঠক শেষে দুই পররাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে সরকারি ও কূটনৈতিক পাসপোর্টে ভিসা ছাড়াই যাতায়াত চুক্তি ছাড়াও 5টি সমঝোতা স্মারক সই করেন কর্মকর্তারা। পান্থ রহমান, চ্যানেল আই, ঢাকা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ইসহাক দার তার সঙ্গে সাক্ষাৎ করেন। পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে বলে জানা গেছে। পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীকে জামায়াতের ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান জানিয়েছেন, বিশ্বব্যাপী শক্তিশালী ইসলামী ঐক্য চায় তার দল। দুপুরে রাজধানী বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াতের আমিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে যান বাংলাদেশে সফররত পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার। সাক্ষাৎ শেষে জামায়াতের পক্ষ থেকে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে দলের নায়েবে আমির আবদুল্লাহ মাহমুদ তাহের জানান, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে কোন কোন ক্ষেত্রে সম্পর্ক উন্নয়ন সম্ভব সে বিষয়ে পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন জামায়াতের আমির। আমরা আশা করি সকল মুসলিম দেশের সাথে স্পেসিফিক্যালি বাংলাদেশ একটি সুসম্পর্ক তৈরি হচ্ছে এবং তৈরি হবে। এটা বাংলাদেশের স্বার্থের জন্য এটা আমরা মনে করি প্রয়োজন। আর এর বাইরে দুনিয়ার সকলের সাথে আমাদের ফরেন পলিসিটা ওয়াইজ হওয়া দরকার এবং যে কোনো দেখেই পারস্পরিক ইন্টারেস্ট এবং স্বার্থ নিয়ে এখানে ইনভেস্টমেন্ট, আমাদের এক্সচেঞ্জ অফ আইডিয়াস অ্যান্ড ভিউজ অ্যান্ড পলিসিস এগুলো হতে পারে। আবদুল্লাহ মাহমুদ তাহের জামায়াত নেতা কথা বলছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসনের খসড়া সীমানা নিয়ে শুনানিতে ব্রাহ্মণবাড়িয়া 2 ও 3 আসনের পক্ষে বিপক্ষে সিইসির সামনে বিএনপি 2 গ্রুপের মধ্যে হট্টগোল হয়েছে। বিএনপি নেতা রুমিন ফারহানা ক্ষোভ জানিয়ে বলেছেন, দলের একটি পক্ষ গুন্ডা বাহিনী নিয়ে তার উপর হামলা করেছে। এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ বলেছেন, আজকের ঘটনা প্রমাণ করে আগামী নির্বাচনে বিএনপি, ইসি ও পুলিশের ভূমিকা কেমন হবে। দেখুন নাজিব বেগের রিপোর্টটি। নির্বাচন ভবনে সংসদীয় আসনের খসড়া সীমানা নিয়ে দাবি আপত্তি শুনানি শুরু হয় বেলা 12টার কিছু পরে। শুনানির সময় ব্রাহ্মণবাড়িয়া 2 ও 3 আসনের খসড়া সীমানা নিয়ে প্রধান নির্বাচন কমিশনার ও অন্য কমিশনারদের সামনেই তুমুল হট্টগোল চলতে থাকে। ইসির প্রকাশিত খসড়ার পক্ষে অবস্থান নেন ব্যারিস্টার রুমিন ফারহানা। এর বিরোধিতা করেন স্থানীয় বিএনপির আরেকটি পক্ষ। এ ঘটনায় লাঞ্ছিত হওয়ার দাবি করে হামলায় দলের অপরপক্ষের ওপর দোষ দেন বিএনপি নেতা রুমিন ফারহানা। অলমোস্ট আমার গায়ে ধাক্কা দিয়ে আমাকে ফেলে দেওয়ার চেষ্টা হয়েছে। যেই বিএনপির নেতা কর্মীদের জন্য গত 15 বছর লড়াই করলাম, তারা আমাকে এখন ধাক্কা দেয়। হট্টগোল নিয়ে কথা বলেন জেলা বিএনপির সভাপতি। এখানে এনসিপির সাথে ব্যারিস্টার রুমিন ফারহানার একটা তর্কাতর্কি হয়েছে, ঠিক আছে, যেটা আসলে দুঃখজনক। এই ঘটনায় এনসিপি নেতা আতাউল্লাহ হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ আনা হয়। পরে দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক বলেন, নিরপেক্ষ ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে ইসি। আগামী নির্বাচনে বিএনপি কি ভূমিকা রাখবে এবং পুলিশ কি দর্শকের ভূমিকা রাখবে, কি ভূমিকা পালন করবে, সেটির আজকে প্রমাণ হয়ে গিয়েছে। পর্যবেক্ষণ করব নির্বাচন কমিশন এ বিষয়ে কি যথাযথ ব্যবস্থা নেয়। এর আগে শুনানির শুরুতে সিইসি বলেন, সীমানা পুনর্নির্ধারণে পেশাদারিত্বের সাথে নিরপেক্ষভাবে কাজ করার চেষ্টা করেছে ইসি। ইসিতে প্রথম দিনে 6টি জেলার 18টি আসনের দাবি আপত্তি শুনানি অনুষ্ঠিত হয়। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেছেন, জুলাই সনদ চূড়ান্ত করতে চলতি সপ্তাহেই রাজনৈতিক দলগুলোর সাথে 3য় দফায় বৈঠকে বসবে কমিশন। সনদ বাস্তবায়নে আইনগত ভিত্তি এবং বাস্তবায়নের কোনো কিছুই চাপিয়ে দেবে না কমিশন। সংসদে নারী আসনের বিষয়ে নারী সংগঠনগুলোর
হঠাৎ সরব হওয়া দুঃখজনক বলছেন তিনি। রিপোর্টে আরও জানাচ্ছেন জান্নাতুল বাকিয়া কেকা। রাষ্ট্রের কাঠামোগত সংস্কারের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সাথে দীর্ঘ আলোচনা করেছে জাতীয় ঐক্যমত্য কমিশন। 16 আগস্ট দলগুলোকে পাঠানো চূড়ান্ত খসড়ায় রোববার পর্যন্ত মতামত দিয়েছে 26টি দল। কমিশনের সহসভাপতি বলছেন, রাজনৈতিক দলগুলোর কাছ থেকে পাওয়া মতামত পর্যালোচনা চলছে। দুটো বিষয়ের উপর নির্ভর করছে, তো আমাদের 26টি দলের মতামত আমাদেরকে পড়ে পর্যালোচনা করে আমি প্রাথমিকভাবে যেগুলো দেখেছি তাতে কোনো দলের পক্ষ থেকে তারা তাদের দলীয় অবস্থান বলেছেন। মতৈক্য প্রতিষ্ঠিত হয়নি বলেই আমরা দ্বিতীয় পর্যায়েও রাখিনি, সেরকম বিষয় আছে। তবে অবশ্যই এটা একটা রাজনৈতিক ডকুমেন্ট। যেসব ইস্যুতে দলগুলোর মত পার্থক্য রয়েছে সেই সব বিষয়েও কথা বলেন ঐক্যমত্য কমিশনের সহসভাপতি। আমরা এটাকে রেকর্ড হিসেবে দেখছি, আমরা অবশ্যই বিবেচনায় নেব। তবে এখানে আমাদের একটা সীমাবদ্ধতাও আছে, তো সেই সীমাবদ্ধতাটা আশা করি রাজনৈতিক দলগুলো বিবেচনা করবে। আমাদের লক্ষ্য কেবলমাত্র এই নির্বাচন নয়, সংস্কার কমিশনগুলোর দায়িত্ব কেবলমাত্র এই নির্বাচনের জন্য করা হয়নি, রাষ্ট্র সংস্কারের কথা বলা হয়েছে। জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে প্রশ্নের উত্তর দেন ডক্টর আলী রিয়াজ। আমরা সরকারকে বলার চেষ্টা করছি, এই ঐকমত্য প্রতিষ্ঠার ক্ষেত্রে যে সমস্ত বিষয় ইতিমধ্যেই বাস্তবায়ন করা সম্ভব সেগুলির ব্যাপারে তারা কীভাবে পদক্ষেপ নিতে পারেন সেটার জন্য আমরা তাদেরকে অনুরোধ করেছি, আপনারা শনাক্ত করুন। আইন মন্ত্রণালয়ে একজন কনসালটেন্ট নিয়োগ হয়েছেন যিনি এগুলো দেখছেন। এই কনসালটেন্টের মতামতের ভিত্তিতে হয়তো তারা অগ্রসর হবেন। আলোচনা বারবার স্থগিত করা হচ্ছে এই প্রত্যাশা থেকে যে তারা প্রেসার গ্রুপ হিসেবে কাজ করুন, রাজনৈতিক দলগুলোকে মনোভাব পরিবর্তন করুন। নারী সংগঠনগুলোর অভিযোগের বিষয়ে কমিশন বলছে, দীর্ঘদিন আলোচনা চললেও সংসদে নারী আসনের ইস্যুতে সরব হয়নি কোনো নারী সংগঠন। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। বিধিমালা লঙ্ঘন করে স্বাধীনতা বিরোধীদের ডাকসু নির্বাচনে অংশ নেয়ার সুযোগ দিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি সংগঠনের প্রতি পক্ষপাতিত্ব করেছে বলে অভিযোগ করেছে ছাত্রদল মনোনীত ভিপি প্রার্থী। প্রতিরোধ পর্ষদও প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেছে, নির্দিষ্ট একটি সংগঠনকে সুবিধা দিতে প্রশাসন কাজ করছে। ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে ক্যাম্পাসে বিভিন্ন প্যানেলের প্রতিনিধিরা শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেছেন। সহকর্মী লাইলা নাসিনের রিপোর্টটি দেখুন। আগামী 9 সেপ্টেম্বর ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন প্যানেলের প্রার্থীদের পদচারণায় মুখর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করে ইসলামী ছাত্র শিবিরের প্রার্থীরা অন্যদের আচরণবিধি লঙ্ঘন, সাইবার বুলিং সহ বিভিন্ন অভিযোগ করেন। একজন প্রার্থীর বিরুদ্ধে সাইবার বুলিং করা, মিথ্যা প্রপাগান্ডা ছড়ানো, এর মাধ্যমে নেগেটিভিটি হচ্ছে। এর মাধ্যমে পতিত ফ্যাসিস্ট হাসিনা এবং তার দোসররা ছাত্রলীগের যে প্রপাগান্ডা, সেই প্রপাগান্ডা তারা টুলস হিসেবে ব্যবহার করছে। তো সে জায়গা থেকে আমাদের সবাইকে আমি দায়িত্বশীল আচরণ করার জন্য অনুরোধ করব। শিক্ষার্থীদের ধর্মীয় উপঢৌকন দিয়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে ইসলামী ছাত্র শিবিরের প্যানেলের বিরুদ্ধেও। একই সাথে স্বাধীনতা বিরোধী সংগঠনকে ডাকসুতে নির্বাচনের সুযোগ দেওয়ায় প্রশাসনের সমালোচনা করে ছাত্রদল। ডাকসুর গঠনতন্ত্রে লেখা আছে, ডাকসুর উদ্দেশ্য হচ্ছে স্বাধীনতা, মহান মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা সংগ্রামের যে আইডিওলজি সেটাকে সমন্বিত রাখা। সেই স্বাধীনতা সংগ্রাম এবং স্বাধীনতার আইডিওলজিকে যারা ধারণ করে না তাদেরকে নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ করানোর মধ্য দিয়ে প্রথমেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন পক্ষপাতিত্ব করেছে। একেবারে প্রকৃত অর্থেই সাধারণ শিক্ষার্থী যারা, তাদেরকে ভোটদান থেকে বিরত রাখতে পারলে একটা রাজনৈতিক উদ্দেশ্য হয়তো কোনো গোষ্ঠী হাসিল হয়ে যেতে পারে। ফলে দেখা যাচ্ছে ভোটার আগমনকে কেন্দ্র করে ভোটারকে যত বেশি নিয়ে আসা যাবে, এই ধরনের আলোচনা যখন আমরা করছি তখন বিশ্ববিদ্যালয় প্রশাসন একটু পিছপা হচ্ছে। ভোট কেন্দ্র বাড়ানো, ভোটের পরে পরীক্ষা, ভোটদান সহজ করা সহ বিভিন্ন দাবিতে কমিশন বরাবর স্মারকলিপি দিয়েছে প্রতিরোধ পর্ষদ ও স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য। বারবার করে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে। রোববার স্বতন্ত্র প্রার্থীদের নিয়ে সম্মিলিত ছাত্র ঐক্য নামে নতুন আরেকটি প্যানেল আত্মপ্রকাশ করেছে। বিভিন্ন প্যানেলের প্রার্থীদের অভিযোগের প্রেক্ষিতে সাইবার বুলিং ও আচরণবিধি লঙ্ঘন ঠেকাতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। লাইলা নওশিন, চ্যানেল আই, ঢাকা। শহীদ আবু সাইদের মৃত্যুর ঘটনায় মনগড়ার ময়নাতদন্ত রিপোর্ট দিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং আইনশৃঙ্খলা বাহিনী বাধ্য করেছে বলে অভিযোগ করেছেন রংপুর মেডিকেল কলেজের চিকিৎসক রাজিবুল ইসলাম। রিপোর্ট না দিলে মামলারও হুমকি দেন তারা। শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনাল 1-এ সাক্ষ্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।
2013 সালের মেহেরপুরে তারেক মোহাম্মদ সাইফুলকে গুম করে হত্যার অভিযোগে সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। মাজহারুল হক মান্নার রিপোর্ট। ট্রাইব্যুনালে হাজির করা আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের উপস্থিতিতে শুরু হয় সাক্ষ্য গ্রহণ। গত বছর 16 জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ পুলিশের গুলিতে নিহত হন। তার মৃত্যু নিয়ে রংপুর মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক রাজিবুল ইসলাম প্রাথমিক প্রতিবেদনে স্পষ্টভাবে উল্লেখ করেন আবু সাইদ শটগান প্লেটের আঘাতে মারা যান, কিন্তু বাইরে থেকে চাপ দিয়ে 4 বার প্রতিবেদন পরিবর্তন করতে তাকে বাধ্য করা হয় বলে আদালতে অভিযোগ করেন তিনি। এ সময় আল জাজিরায় প্রচারিত প্রতিবেদন প্রদর্শন করা হয়। তিনি সঠিক এবং প্রকৃত বর্ণনা দিয়ে একটা রিপোর্ট তৈরি করেছিলেন। সেই রিপোর্টটা পুলিশ কর্তৃপক্ষকে দেওয়ার পর পুলিশ কর্তৃপক্ষ এটা নেয় নাই, বারবার পরিবর্তন করতে বলেছে এবং কয়েকবার পরিবর্তন করার পরে জখমের বর্ণনাগুলো দিয়েছেন এবং মৃত্যুর কারণের হিসাবে শুধুমাত্র গান শট ইনজুরিটা লেখেননি পুলিশ প্রশাসন এবং সচিব নেতৃবৃন্দের বাধার কারণে। মেহেরপুরে ছাত্র শিবির নেতা তারেক মোহাম্মদ সাইফুলকে গুম করে হত্যার অভিযোগে সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে প্রথমবারের মতো হাজির করলে আদেশ দেন ট্রাইব্যুনাল। 13 সালে একজন রাজনৈতিক নেতাকে অপহরণ করে হত্যার অভিযোগে যে মামলা হয়েছে সেই মামলায় তদন্তে ওনার নাম এসেছে। সেই মামলায় যেহেতু উনি একটা মামলায় আটক ছিলেন, এখান থেকে এখানে পিডব্লিউ যোগে আজকে হাজির করা হয়েছে এবং আজকে তাকে এই মামলায় শুন অ্যারেস্ট দেখিয়ে জেল কাস্টডিতে পাঠানো হয়েছে। শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে গণহত্যার অভিযোগে গ্রেপ্তার সাবেক আইজিপি শহীদুল হক, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ 4 জনকে একদিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। মাজহারুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা। এখনই উন্নয়নশীল দেশের কাতারে যাওয়ার বিষয়টি সমর্থন করছেন না ব্যবসায়ীরা। তাদের পরামর্শ কমপক্ষে আরও 5 বছর স্বল্পোন্নত দেশের তালিকায় থাকতে জাতিসংঘে আবেদন করুক সরকার। দেশি বিদেশি বিনিয়োগে অধোগতি, ব্যাংকে খেলাফি ঋণ বাড়তে থাকা সহ সার্বিকভাবে ব্যবসায়ীদের আস্থার ঘাটতি বিবেচনায় নেওয়ার আহ্বান তাদের। না হলে ওষুধ সহ প্রায় সব খাতে প্রতিযোগিতার সক্ষমতায় টিকে থাকা কঠিন হতে পারে বলে শঙ্কা ব্যবসায়ী নেতাদের। বাকিটা জানাচ্ছেন রিজভী নওয়াজ। ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্সের উদ্যোগে সংবাদ সম্মেলন। এফবিসিসিআই থেকে শুরু করে অগ্রগণ্য সব চেম্বার এবং অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা ছিলেন আয়োজনে। ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এলডিসি গ্র্যাজুয়েশন, সামনের করণীয় ও চ্যালেঞ্জ নিয়ে তথ্য উপাত্ত তুলে ধরেন আইসিসি সভাপতি মাহবুবুর রহমান। সরকার ইজ নাও রিয়েলাইজিং অ্যাকচুয়ালি তারা এটা যেহেতু এটা তাদের সময়ের মধ্যে পড়ে না, অতএব তারা ওইটা কিন্তু ওইভাবে দেখে নেয়। ওইটা যেহেতু ডিউ আসে 26 নভেম্বর মাসে, ঠিক আছে, ও হতে থাকবে। এটা তো আগে ইউএন অ্যাপ্রুভ করেছে, অতএব আমাদের কিছু করণীয় নাই, সেভাবে তারা গেছে। কিন্তু ওই যে রিয়ালিটিসগুলো, যে ইন্ডাস্ট্রিগুলো কীভাবে সাফার করতেছে, নিউ ইনভেস্টমেন্ট আসছে না, দেশিরাও সাহস পাচ্ছে না। ফর অল দিস থিংস আমার কাছে মনে হয় ইট মেরিটস কনসিডারেশন ফর এক্সটেনশন। এলডিসি থেকে উন্নয়নশীল দেশে যাওয়ার সময় কেন পেছাতে চান, কারণ ব্যাখ্যা করেন ব্যবসায়ীরা। আনলেস আমরা যদি এখন ইউনাইটেড নেশনসকে না জানাই, তাহলে ইউনাইটেড নেশনস তো তাদের হিসাব অলরেডি করাই আছে। তো অ্যাজ সাচ এখানে কোনো অসুবিধা হওয়ার কারণ নাই, মানে ফ্রম দি এক্সিস্টিং সিচুয়েশন। কিন্তু আমরা যেটা করতেছি যে ব্যবসা বাণিজ্য ইকোনমি কীভাবে ওই পর থেকে আরও ইয়ের দিকে গেছে, ডিফিকাল্ট সিচুয়েশনের দিকে গেছে, সেই জিনিসগুলো যদি কনসিডার করা হয় তাহলে এটাকে এক্সটেনশন দেওয়া যায়। সব ধরনের যোগ্যতা নিরিখে ভালো করায় আগামী বছরের নভেম্বরে এলডিসি থেকে উন্নয়নশীল দেশের কাতারে উত্তরণের কথা বাংলাদেশের। গত মার্চে উপদেষ্টা পরিষদের বৈঠকেও এ বিষয়ে সরকারের ইতিবাচক অবস্থান জানানো হয়। রিজভী নওয়াজ, চ্যানেল আই, ঢাকা। সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে খাগড়াছড়িতে বৃক্ষরোপণ অব্যাহত রেখেছে প্রকৃতি ও জীবন ক্লাব। সবুজায়নের এই অভিযানে সহযোগিতা করছে মোবাইল নেটওয়ার্ক অপারেটর বাংলা লিংক। পরিবেশ সুরক্ষায় নতুন প্রজন্মকে সম্পৃক্ত করতে এমন উদ্যোগের বিকল্প নেই বলছেন বিশিষ্টজনেরা।
প্রিয় দর্শক, আজহার হীরার তথ্য ও ভিডিও চিত্র নিয়ে দেখুন আফরোজা হাসির রিপোর্টে। সবুজ পাহাড়, ঝর্ণা, গুহা, ইতিহাস, ঐতিহ্য, বৈচিত্র্যময় সংস্কৃতি আর ব্যতিক্রমী জীবনাচারের জেলা হিসেবে খ্যাতি রয়েছে খাগড়াছড়ির। তবে প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি পাহাড় কাটা, বৃক্ষ নিধন সহ পরিবেশ বিরোধী নানা কর্মকাণ্ডে নষ্ট হচ্ছে পরিবেশের ভারসাম্য। প্রাকৃতিক সৌন্দর্য ধরে রাখতে বাংলালিংকের সহযোগিতায় খাগড়াছড়িতেও প্রকৃতি ও জীবন ক্লাবের সবুজায়ন। খাগড়াছড়ির নানা ধরনের যে সবুজায়ন, এর মাধ্যমে কিন্তু যখন মানুষ তারা যখন বড় হয় তাদের চোখের জ্যোতি কিন্তু অনেক ভালো থাকে, এবং এই কারণেই কিন্তু বৃক্ষরোপণ কিন্তু করতে হবে সারা বাংলাদেশে। আমরা যত সবুজে থাকব তত আমরা ভালো থাকব, কারণ সবুজ আমাদের চোখকে যেমন ভালো রাখে, আমাদের মনকে ভালো রাখে, আমাদের শরীর স্বাস্থ্যকে ভালো রাখে। আসুন সবাই বৃক্ষরোপণ করি এবং এই দেশটাকে সবুজে ছেয়ে ফেলি। সবুজ উৎসবের আবহে সেজে ওঠে খাগড়াছড়ি আদর্শ বিদ্যালয়, এপিবিএন সরকারি প্রাথমিক বিদ্যালয়, নতুন কুড়ি ক্যান্টনমেন্ট হাই স্কুল ও দীঘিনালার পাবলাখালী শান্তিপুর উচ্চ বিদ্যালয়। আমরা যদি বেশি বেশি করে গাছ লাগাই, পরিবেশটা অনেক সুন্দর হয়ে উঠবে। গাছ আমাদের জীবনের পরম বন্ধু এবং উপকারী। এই গাছ লাগানোর ধারাবাহিকতা যাতে অব্যাহত থাকে আমি কর্তৃপক্ষকে অনুরোধ জানাচ্ছি। ফলজ ঔষধি সব গাছ বাচ্চাদের হাতে দিয়ে আমরা গাছ লাগানোর জন্য তাদেরকে উদ্বুদ্ধ করছি। এমন উদ্যোগে পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি পর্যটন কেন্দ্রিক এই অঞ্চলের আর্থসামাজিক উন্নয়নও ত্বরান্বিত হবে বলছেন বিশিষ্টজনরা। এই বৃক্ষরোপণ কর্মসূচিতে আমরা বাংলালিংক পরিবার অংশগ্রহণ করতে পেরে অত্যন্ত আনন্দিত বোধ করছি, এবং এই বৃক্ষরোপণ কর্মসূচি সফল হোক সেটা আমরা চাই। ব্যাপক হারে বন ধ্বংসের কারণে আমাদের জলবায়ু পরিবর্তন হচ্ছে, পরিবেশের ভারসাম্য রক্ষা করতে হয়, তাহলে অবশ্যই ব্যাপক হারে বৃক্ষরোপণ করা দরকার। এই উদ্যোগের ফলে এই খাগড়াছড়ি জেলায় বিভিন্ন জায়গায় আমাদের ফলজ, বনজ এবং ঔষধি বৃক্ষের একটা বিশাল সমারোহ ঘটবে বলে আশা করি। খাগড়াছড়ি সদর, দীঘিনালা ও গুইমারার প্রত্যন্ত অঞ্চলেও রোপণ করা হচ্ছে ফলদ, বনজ, ঔষধি সহ নানা প্রজাতির গাছ। নির্মল পরিবেশ গড়তে রোপিত বৃক্ষের পরিচর্যায় স্থানীয়দের এগিয়ে আসার আহ্বান পরিবেশবাদীদের। আফরোজা হাসি, চ্যানেল আই। আমার হাতে আরো খবর আছে প্রিয় দর্শক, দেখতে থাকুন চ্যানেল আই সংবাদ। এবারে বিরতি, আর বিরতির পর যা দেখতে পাবেন। বিরতির পর ফিরে এলাম আমি সাইদুর রহমান। ধন্যবাদ প্রিয় দর্শক আবারও চ্যানেল আই সংবাদে যোগ দেওয়ার জন্য। আপনাদের দৃষ্টি দেব আন্তর্জাতিক অঙ্গনে। গাজা ইসরায়েলি হামলায় আরও 63 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে অন্তত 22 জন মানবিক সহায়তা আনতে গিয়েছিলেন। এছাড়া অনাহারে আরও 8 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্যকর্মীরা, তাদের মধ্যে 2 জন শিশু। গাজা শহর দখল এবং প্রায় 10 লাখ মানুষকে জোরপূর্বক উৎখাতের জন্য সেখানে অভিযান চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। জাতিসংঘ বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, গাজায় 5 লাখ মানুষ ভয়াবহ খাদ্য সংকটে ভুগছে। প্রিয় দর্শক, এবারে নিটোল টাটা বিশেষ সংবাদ। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তরুণ উদ্যোক্তা এবং পেশাজীবীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হল দ্য ওয়ে শীর্ষক সেমিনার। ব্র্যাক ও ব্র্যাক বিশ্ববিদ্যালয় আয়োজনে সেমিনারে আগামীতে দেশের নেতৃত্ব, উদ্ভাবন নিয়ে শিক্ষার্থীদের কাজ করার সুযোগ এবং উৎসাহিত করা হয়। বিস্তারিত জাকি আক্তারের রিপোর্টে। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করে নিজের ক্যারিয়ার গড়া নিয়ে এক ধরনের হতাশায় ভোগে বেশিরভাগ শিক্ষার্থী। এমন প্রেক্ষাপট নিয়েই ব্র্যাক ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে হলো ইউথ ফেস্টিভ্যাল। আয়োজনের মূল লক্ষ্য তরুণ প্রজন্মকে নেতৃত্ব, উদ্ভাবন ও নানা কাজে যুক্ত করতে উৎসাহিত করা। বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানের 250 জন শিক্ষার্থীর পাশাপাশি ব্র্যাক ইউথ প্রোগ্রামের সদস্য, তরুণ পেশাজীবী ও উন্নয়ন সহযোগীরা অংশ নেন আয়োজনে। আমাদের নিজেদের পাথটা আমরা ভবিষ্যতে কিভাবে নিজেদেরকে গড়ে তুলতে পারি, ফিউচার ক্যারিয়ার প্রসপেক্ট আরেকটু মাল্টিডিমেনশনাল ওয়েতে চিন্তা করতে পারি। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ইউথ ফেস্টিভ্যালে দ্য ওয়ে শিরোনাম শীর্ষক সেমিনারে সহনশীল, সৃজনশীল উদ্ভাবনের মাধ্যমে দেশকে গড়ে তুলতে তরুণরা কাজ করবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা। একটা গতানুগতিক ধারণারকে
প্রশ্ন করে নিজের মনের যে প্যাশন বা নিজের যে কলিং সেখান থেকেও পথ বেছে নেওয়া যায়। Career is like a tunnel where you go in and then basically the tunnel ends at the end of when you retire and you have the same job. That's not valid anymore. শিক্ষার্থীদের অংশগ্রহণে ছিল প্যানেল আলোচনা, বিতর্ক, চলচ্চিত্র প্রদর্শন ও মিউজিক থেরাপি সহ নানা কর্মসূচি। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা। এবারে পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। বাংলাদেশে সর্বাধুনিক উদ্ভাবন C5C ওভারল্যাক মেশিন উদ্বোধন করেছে বিশ্বের শীর্ষ সেলাই মেশিন প্রস্তুতকারক প্রতিষ্ঠান জ্যাক টেকনোলজি। ঢাকার জোনাকি কনভেনশন হলে আয়োজিত উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিকেএমই এর সভাপতি মোহাম্মদ হাতেম। এছাড়া গার্মেন্টস শিল্পের শীর্ষ ব্যক্তিত্ব, কারখানা মালিক এবং বিভিন্ন অংশীজন অনুষ্ঠানে অংশ নেন। বক্তারা বলেন, নতুন C5C ওভারল্যাক মেশিন উচ্চ দক্ষতা, নির্ভুল এবং বিদ্যুৎ সাশ্রয়ী প্রযুক্তিতে তৈরি। এটি বাংলাদেশের পোশাক শিল্পে উৎপাদনশীলতা বাড়াতে এবং বিশ্ববাজারে প্রতিযোগিতায় এগিয়ে রাখতে সহায়ক হবে বলে আশা করছেন বিশেষজ্ঞরা। অনুষ্ঠানে মেশিনটির উদ্বোধন, লাইভ ডেমনস্ট্রেশন এবং নেটওয়ার্কিং সেশন অনুষ্ঠিত হয়। প্রিয় দর্শক, থাকুন চ্যানেলের সঙ্গে, ফিরছি একটু পরে আরও খবর নিয়ে। আবারও বিরতি, আর বিরতির পর যা দেখতে পাবেন। প্রিয় দর্শক, সবশেষ খবরগুলো নিয়ে আবারও ফিরে এলাম চ্যানেল আই সংবাদে। আপনাদেরকে আরেকবার স্বাগত জানাচ্ছি। এবারে খেলার খবর। প্রিয় দর্শক, এই ছিল আপনাদের জন্য আমাদের সকল আয়োজন। তবে যাবার আগে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনাম আরও একবার। ৭১ ইস্যু সমাধান হয়েছে বলে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর দাবি। পাকিস্তানের নিজস্ব বক্তব্য বললেন পররাষ্ট্র উপদেষ্টা। ইসিতে সীমানা নিয়ে শুনানিতে বিএনপির দুপক্ষে হট্টগোল। রুমিন ফারহানা ও এনসিপির এক নেতার লাঞ্ছিত হওয়ার অভিযোগ। নারী আসন নিয়ে সংগঠনগুলোর হঠাৎ সরব হওয়া দুঃখজনক বলে কমিশনের সমালোচনা। জুলাই সনদ চূড়ান্তে চলতি সপ্তাহে তৃতীয় দফা বৈঠক। ডাকসুতে স্বাধীনতা বিরোধীদের অংশগ্রহণের সুযোগ দিয়ে প্রশাসন পক্ষপাতিত্ব করেছে বলে ছাত্রদলের মন্তব্য। প্যানেল প্রতিনিধিদের জনসংযোগ। এবং সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে খাগড়াছড়িতে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ। পরিবেশ সুরক্ষায় নতুন প্রজন্মের সম্পৃক্ততায় গুরুত্ব আরোপ। প্রিয় দর্শক, এতক্ষণ চ্যানেল আই সংবাদ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন আর ভালো রাখবেন সবাইকে।